শোনা যাচ্ছে? রোহিত, শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা দেখো, আজকে যেটা পড়াবো ভেবেছি দ্য ওয়েস পেন ওয়াচ। ওকে, তোমাদের কাছে টেক্সটটা রয়েছে? শুভশ্রী রয়েছে? টেক্সট রয়েছে কাছে সবার? আমি স্টাডি মেটেরিয়ালসটা পাঠিয়ে দিয়েছিলাম, সো আশা করবো আছে। সো দেখো, আহ, হ্যাঁ হ্যাঁ স্যার, রয়েছে। দেখো, এটাও সেম পাবলো নেরুদার লেখা। হ্যাঁ, দ্য ওয়েস পেন ওয়াজ। তো এই পোয়েমটা খুব ইজি, কিন্তু এটা পড়ার আগে আমাদের ব্যাকগ্রাউন্ডটা জেনে নেওয়া অত্যন্ত জরুরি, না হলে কিন্তু পোয়েমটা বোঝা টু মাচ ডিফিকাল্ট হয়ে আমাদের কাছে দাঁড়িয়ে যাবে। হ্যাঁ, তুমি যদি ব্যাকগ্রাউন্ডটা জানো স্প্যানিশ সিভিল ওয়ার, তাহলে এই পোয়েমটা তুমি নিজে থেকেই বুঝতে পারবে কী বলতে চাইছেন। সো ফার্স্ট অফ অল আমরা একটু জেনে নেব স্প্যানিশ সিভিল ওয়ার দিলে এটা আমাদের বুঝতে সুবিধা হবে। সো অ্যাকচুয়ালি দুটো ওয়্যার হয়, একটা সিভিল ওয়্যার, একটা ফ্রিডম স্ট্রাগল। সো সিভিল ওয়্যার অ্যান্ড ফ্রিডম স্ট্রাগল এর মধ্যে ডিফারেন্স জানো রোহিত? জানো সৌভিক, জানো কোনটাকে সিভিল ওয়্যার বলা হয় আর কোনটাকে ফ্রিডম স্ট্রাগল বলা হয়? বলতে পারবে? মানে স্যার, সিভিল ওয়ার মানে একটা দেশের মধ্যে যদি মানে কিছু জনগণ অন্য একটা পার্টিকে সাপোর্ট করে, আর কিছু জনগণ যদি অপর একটা পার্টিকে সাপোর্ট করে, তখন ওই ওই দেশের মধ্যেই যে যুদ্ধটা হয়েছে সেটা হচ্ছে সিভিল ওয়ার। ওকে। আর যখন আমরা ফরেন কোনো, আর হ্যাঁ বলো। হ্যাঁ, ফরেন কোনো কান্ট্রির সাথে যে যুদ্ধটা হয়, যেমন আমাদের হয়েছিল ভারত আর ব্রিটিশদের সাথে, সেটা হচ্ছে মানে ফ্রিডম স্ট্রাগল। ঠিক আছে, মিনময় যেটা বললো, ফ্রিডম স্ট্রাগল অ্যান্ড সিভিল ওয়ারের মধ্যে ডিফারেন্সটা আমরা বুঝতে পারলাম। সো পেইন সিভিল ওয়ারের মধ্যে দিয়ে গিয়েছিল একটা লং পিরিয়ড জুড়ে। সো সেটা 1930 থেকে শুরু করে 1939। সো যে পিক যদি সিচুয়েশানস বলি, তাহলে সেটা 1936 থেকে 1939। সো এটা কেন হয়েছিল, হ্যাঁ সেটা আমাদের জানতে হবে। সো আমরা যখন ফোর্থ সেমে পড়েছিলাম রাইনোসোর্স প্রবাবলি পড়িয়েছিলাম, তোমাদেরকে আমি বলেছিলাম দ্য রেইজ অফ নাজিজম ইন জার্মানি, হিটলার, মুসোলিনি, এদের আমি বলেছিলাম। সো ফার্স্ট অফ অল তোমরা যারা নতুন রয়েছো আমি জানিয়ে দিচ্ছি যে এটা তোমাদের পোস্ট কলোনিয়াল লিটারেচার। দ্যাট মিন্স আমাদেরকে যে একটা গণ্ডি রয়েছে আমাদের যে পড়তে হবে, তো ব্রিটিশ লিটারেচারই পড়তে হবে, এর বাইরে থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। সো কাইন্ড অফ আমরা চিলিতে ছিলাম, তো চলে এলাম স্পেনে। সো ইউরোপিয়ান, তুমি যদি স্ট্রাকচারটা জানো তাহলে বুঝতে পারবে ইউরোপে মেইন একটা ডিভাস্টেটিং ওয়ার হয়েছিল, যেটা 1914 থেকে 1918, ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার। ওকে, 1914 থেকে 1918। সো এই ওয়ারটা জুড়ে পুরো ইউরোপের প্রত্যেকটা দেশ, নট অনলি ইউরোপ, আমাদের ইন্ডিয়া, সিঙ্গাপুর, চীন, প্রত্যেকটা ওয়ার্ল্ড ওয়ার বলছে কেন, কোনো না কোনো বিশ্ব কোনো না কোনো কারণে এই ওয়ারে যোগদান দিয়েছিল, তার জন্য এটাকে ওয়ার্ল্ড ওয়ার বলা হয়েছে। ওকে। সো এই ওয়ারের পরে সবচাইতে যেটা বেশি অ্যাফেক্টেড হয়েছিল যে কন্টিনেন্ট, সেটা ইউরোপিয়ান কন্টিনেন্ট। ওকে, কারণ সেখানে এই ওয়্যারটা বেঁধেছিল। দুটো সাইড ছিল, আমি বলেছিলাম এক সাইডে ছিল ইংল্যান্ড, ফ্রান্স, রাশিয়া। বললাম কি, ইংল্যান্ড, ফ্রান্স, রাশিয়া। অন্য সাইডে ছিল জার্মানি, ইতালি, অস্ট্রিয়া। বুঝতে পেরেছ? এই দুটো শিবিরের মধ্যে কিন্তু যুদ্ধটা লেগেছিল ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার। সো জিতেছিল কিন্তু ইংল্যান্ড, ফ্রান্স, রাশিয়া। সো এই যে ওয়ারটার শেষে আমরা দেখব যারা মানে কি বলবো, ইতালি, অস্ট্রিয়া অ্যান্ড জার্মানি, এরা তো হেরে গিয়েছিল। সো কাইন্ড অফ এদেরকে যারা সাপোর্ট করেছিল, সো এদেরকে একেবারে অর্থনৈতিক দিক থেকে পঙ্গু করে দেওয়া হয়েছিল। বুঝতে পেরেছো? এরা যাতে উঠে না দাঁড়াতে পারে। সো ব্রিটেন, ইউএসএসআর, রাশিয়া অ্যান্ড ফ্রান্স, এরা কি করেছিল, যারা হেরে গেছে, জার্মানি, ইতালি, অস্ট্রিয়া, এছাড়া এদের সাপোর্টার্স যারা ছিল, তাদেরকে এমনভাবে ব্যান করে দেওয়া হয়েছিল যাতে এরা না কোনো দিন উঠতে পারে,
এরকম একটা ব্যাপার করে দেওয়া হয়েছিল। সো কাইন্ড অফ জার্মানি, আমি বলেছিলাম তোমাদের ভার্সাই প্যাক্ট, ভার্সাই চুক্তি, সব বলেছিলাম আমি রাইনোসর্স পড়ানোর সময়। সো জার্মানিকে একবারে পঙ্গু করে দেওয়া হয়। সো কাইন্ড অফ এই জার্মানিকে ওঠানোর জন্য যে তৎকালীন সরকার, ভাইমার প্রজাতন্ত্র, ওকে, জার্মানির, সো এই সরকারের ওপরে সাধারণ মানুষের ক্ষোভে ফেটে পড়ে যায়। কারণ কারণ ইংল্যান্ড এবং ফ্রান্স জার্মানির সমস্ত সার অঞ্চল, ইকোনমিক্যাল যে জোনগুলোকে কিন্তু তারা কেড়ে নিয়েছে, ঠিক আছে। সো জার্মানিকে একেবারে উঠে দাঁড়াতে দেওয়া হচ্ছে না। জার্মানির যাবতীয় ট্যাক্স উঠছে, সেটা ইংল্যান্ড, ফ্রান্স এরা নিয়ে পালিয়ে যাচ্ছে। সো সাধারণ মানুষ, যে প্রেজেন্ট গভর্নমেন্ট রয়েছে জার্মানিতে, ভাইমার প্রজাতন্ত্র, এদের 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 এগেনস্টে চলে যাচ্ছে। সো এই সময় জুড়ে উঠেছিল জার্মানির হিটলার। ওকে, হিটলার বলেছিল এসে যে আমি যদি আসি বা আমাকে যদি তোমরা সাপোর্ট করো, তাহলে আমি জার্মানির হিত ও গৌরব আমি ফিরিয়ে আনার চেষ্টা করব। সো এই ওয়েতে আমরা দেখব, আমি সেটা বলছি না, এই ওয়েতে আমরা দেখব জার্মানিতে হিটলারের উত্থান ঘটেছিল, একনায়কতন্ত্র, ওকে, ডিকটেটরশিপ। আমি যেটাই বলবো সেটাই শেষ কথা হবে। হিটলার। ইতালিতে উঠেছিল মুসোলিনি, ঠিক আছে। এই একই কনসেপ্ট স্পেনে রয়েছে। সো স্পেনে কী ছিল, তোমরা একটু খাতাতে লিখবে, আমি পাঠিয়ে দিয়েছি অলরেডি তোমাদের, ইংরেজিটা পাঠিয়ে দিয়েছি, আমরা এটা জানবো জাস্ট বোঝার সুবিধার জন্য, যে 1930 নাগাদ, ওকে। দেখো আমি যখন হিটলার পড়িয়েছিলাম এই টাইমগুলো কিন্তু মেনশানস করেছিলাম, এরাও কিন্তু এই সময়টা জুড়ে হয়েছিল, বুঝতে পেরেছ। সো 1930 স্পেনে কী ছিল বলো, রাজতন্ত্র ছিল, ওকে, অ্যানার্কি, ওকে। সো এই যে রাজতন্ত্র স্পেনে ছিল, শুভশ্রী বুঝতে পারছো? হ্যাঁ স্যার। না, এই যে 1930 রাজতন্ত্র ছিল, এই রাজতন্ত্রটাকে হটিয়ে দিতে চাইছে, মানে রাজা শাসন, এটা কেউ ভালো লাগছে না, কারোর ভালো লাগছে না, ওকে। সো আমাদেরও ছিল রাজার শাসন। তোমরা যদি লক্ষ্য করো, বাবর, আকবর, ঔরঙ্গজেব, এরা যেমন একেবারে বংশানুক্রমিক ক্ষমতা ভোগ করে এসছে, তো স্পেনেও তেমনভাবে একটা রাজতন্ত্র প্রতিষ্ঠিত ছিল, বুঝতে পেরেছো, 1930-তে। সো সাধারণ মানুষ চাইলো যে এই রাজতন্ত্রটাকে ভালো লাগছে নাকি হটিয়ে দেওয়া হোক। সো আর 1930-তে স্পেনে প্রথম নির্বাচন হয়েছিল, ওকে, ভোট হয়েছিল সোজা কথায় বললে, এবং ভোটে দেখা যায় ডেমোক্রেসি মানে গণতন্ত্র, মানে মানুষ কাউকে ভোট দিয়ে জিতিয়েছে আমাদের মতো করে। সো এই প্রথম 1930-তে স্পেনে কি হচ্ছে, ডেমোক্রেসি অর্থাৎ গণতন্ত্র প্রতিষ্ঠা হচ্ছে, এবং যে পার্টিটাকে জেতানো হচ্ছে সেটাকে আমরা বলবো রিপাবলিকান গভর্নমেন্ট, ওকে, রিপাবলিকান গভর্নমেন্ট জিতে যাচ্ছে, বুঝতে পেরেছো, রিপাবলিকান গভর্নমেন্ট, এবং প্রেজেন্টলি ক্যাপিটালিস্ট গভর্নমেন্ট হেরে যাচ্ছে। বোঝাতে পারলাম আমি? তাহলে স্পেনে 1930 নির্বাচনে স্পেনে মোটামুটি দুটো পার্টি ছিল, আমাদের এখানে যেভাবে বিজেপি অ্যান্ড কংগ্রেস, সো সেখানে রিপাবলিকান গভর্নমেন্ট অ্যান্ড অলসো ক্যাপিটালিস্ট গভর্নমেন্ট বা মিলিটারি গভর্নমেন্ট, এই দুটো পার্টি ছিল, জিতে যাচ্ছে রিপাবলিক গভর্নমেন্ট। তো তোমরা লিখবে খাতাতে, স্পেন, তীর চিহ্ন দেবে, দুটো পার্টির নাম লিখে রাখবে, একটা রিপাবলিকান গভর্নমেন্ট আর একটা লিখবে ক্যাপিটালিস্ট গভর্নমেন্ট, ক্যাপিটালিস্ট ক্লাস বা মিলিটারি গভর্নমেন্ট, ওকে। লিখলে, দিয়ে তুমি ঠিক চিহ্ন দিয়ে দিলে নিচে, রিপাবলিকান গভর্নমেন্ট জিতে যাচ্ছে, সো ক্যাপিটালিস্ট গভর্নমেন্ট হেরে যাচ্ছে। সো জেনারেলি একটু ভালো করে ভাবো, আমি কিন্তু পড়াচ্ছি না, জাস্ট একটা স্টোরি বলছি, শোনো। এবার এই যে রিপাবলিকান গভর্নমেন্টটা জিতে গেল, বুঝতে পারলে? সো এরা জিতেছে মানে তো কিছু না কিছু করবে এরা, কাইন্ড অফ, এরা তো দেশের স্বার্থে তো কিছু, যেভাবে আমাদের বাজেট পাস হয়, এরাও তেমন কিছু না কিছু একটা করবে। সো আমি প্রথম বললাম যে স্পেন রাজতন্ত্রের মধ্য দিয়ে যাচ্ছিল, মানে স্পেনের কিছু কিছু মানুষের হাতে অগাধ সম্পত্তি ছিল, অগাধ টাকা ছিল, বুঝতে পেরেছো? রাজতন্ত্র মানে কি? সো অনেকের হাতে কিন্তু হিউজ পরিমাণ টাকা রয়েছে, যেটা কতিপয় মানুষদের হাতে, কিছু কম সংখ্যক মানুষদের কাছে কিন্তু হিউজ টাকা রয়েছে, কিন্তু জিতেছে রিপাবলিকান গভর্নমেন্ট,
অ্যাকচুয়ালি এই পার্টি সোশ্যালিস্ট ঘেঁষা। সোশ্যালিস্ট মিন্স মার্কসিস্ট, মিন্স ইউএসএসআর। ওকে, সো এইটা বিলিভ করে, সোশ্যালিস্ট কনসেপ্ট কি বিলিভ করে, যে দেশের যাবতীয় যা সম্পত্তি রয়েছে সেটা কি করা হবে, সেটা প্রথমে সরকার নিয়ে নেবে এবং গরিবদের মধ্যে বিলিয়ে দেওয়া হবে। দিস ইজ দ্য সোশ্যালিস্ট আইডিয়া। ওকে, এটা উঠে এসেছে কিন্তু আমাদের লেনিন, ইউএসএসআর, জার্মানি থেকে। আর এই রিপাবলিক মিন্স বুঝতেই পারছো যে প্রজাতান্ত্রিক। সো স্পেনের জনগণ, যারা জনগণের পার্টি এটা। সো যেহেতু এরা সোশ্যালিস্ট কনসেপ্টে বিশ্বাস করে, ফার্স্ট অফ অল যেটা করেছিল, স্পেনে প্রথমে এসে এরা গণতন্ত্র প্রতিষ্ঠা করে দেয়। সেকেন্ড কি করে, চার্চের যে হিউজ সম্পত্তি ছিল, স্পেনে চার্চ ছিল, আমাদের এখানে মন্দির মসজিদ রয়েছে, সো এদের হাতে হিউজ সম্পত্তি রয়েছে। এরা কি করে, সমস্ত সম্পত্তিগুলো বাজেয়াপ্ত করে এবং কৃষকদের মধ্যে, গরিব কৃষকদের মধ্যে বিলিয়ে দেয়। কারা করছে? মৃন্ময় বলো, কারা করছে? রিপাবলিকান পার্টি। রিপাবলিকান পার্টি। ঠিক আছে,